বিগত 16 মাস ধরে বিশ্বের অন্যতম শক্তিশালী ডিপ স্টেট নয়াদিল্লির সরকারকে ক্ষমতাচ্যুত করার এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমাদের দেশের উপর ম্যাসিভ ইকোনমিক প্রেশার তৈরি করা হয়েছিল, আমাদেরকে সম্পূর্ণভাবে আইসোলেট করার ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল। কিন্তু ফ্রান্সে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত G7 সামিটে যা ঘটল তা সমগ্র ওয়েস্টার্ন পাওয়ারের মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের দিকে সরাসরি তাকিয়ে ভারতের প্রধানমন্ত্রী যে স্পষ্ট বার্তা দিলেন তা হলো, উই মিন বিজনেস বাট স্ট্রিক্টলি অন আওয়ার টার্মস। আজ আমরা এই এক্সপ্লোসিভ জিওপলিটিক্যাল রিয়েলিটির গভীরে প্রবেশ করব, যা আপনাদের এবং আমাদের দেশের ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে চলেছে। নমস্কার, আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। ফ্রান্সের মাটিতে এই G7 সামিট সাধারণ কোনো সম্মেলন নয়, এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ। এতকাল ধরে যে ওয়েস্টার্ন পাওয়ার্স বিশ্বকে নিজেদের হাতের মুঠোয় রেখে শাসন করেছে, আজ তারা উপলব্ধি করতে বাধ্য হচ্ছে যে গ্লোবাল সাউথ এবং বিশেষ করে ভারতকে ছাড়া তাদের অস্তিত্ব সংকটাপন্ন। আপনারা এতদিন ধরে শুনে এসেছেন আমেরিকা সুপার পাওয়ার, ইউরোপীয় ইউনিয়ন অপরাজেয়, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজ সমীকরণ সম্পূর্ণ উল্টে গেছে। দীর্ঘ 16 মাসের যে লাগাতার ভারতের ফরেন পলিসির উপর খবরদারি করার যে নির্লজ্জ চেষ্টা ওয়াশিংটন করেছিল, তার মোক্ষম জবাব দেওয়া হয়েছে মাত্র একটি ফ্রেমে, একটি আইকনিক মুহূর্তে। এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই জিওপলিটিক্সের পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে আপনার ভবিষ্যতের ওপর, আমাদের ইন্ডিয়ান ইকোনমি এবং স্টক মার্কেটের ওপর। জিওপলিটিক্সের অত্যন্ত নিষ্ঠুর পৃথিবীতে বডি ল্যাঙ্গুয়েজ এবং ছোট ছোট গেস্টারের গুরুত্ব অপরিসীম। এগুলো শুধুই ছবি নয়, এগুলো হলো স্ট্র্যাটেজিক মেসেজ। আপনারা যারা প্রধানমন্ত্রীর ডিপ্লোম্যাটিক স্টাইল দীর্ঘদিন ধরে ফলো করেন, তারা জানেন যে তিনি অন্যান্য রাষ্ট্রনেতাদের সাথে অত্যন্ত উষ্ণ সম্পর্ক বজায় রাখেন। তার বিখ্যাত হাত ডিপ্লোমেসি বা আলিঙ্গনের কথা সারা বিশ্ব জানে। কিন্তু ফ্রান্সে ডোনাল্ড ট্রাম্পের সাথে 16 মাস পর প্রথমবার যখন তিনি মুখোমুখি হলেন, তখন কি ঘটল? শুধু একটি ফার্ম হ্যান্ডশেক, একটি কুইক স্মাইল এবং ট্রাম্পের দিক থেকে মোদির পিঠে হালকা থাপ্পড়। কিন্তু মোদিজির তরফ থেকে কোনো উষ্ণ আলিঙ্গন বা জাদুকরি ঝাপ্পি ছিল না। এটি ছিল আনপ্রেডিক্টেড স্টাইল। এই একটি সাধারণ করমর্দনের মাধ্যমে একটি অত্যন্ত লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ হোয়াইট হাউসের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। ইউ আর ওয়েলকাম, বাট থ্যাংক ইউ সো মাচ, প্লিজ রিমেইন ইন ইউর লিমিটস। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং সম্পূর্ণ পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভারত আর সেই দেশ নেই যাকে পিঠ চাপড়ে ভুলিয়ে রাখা যাবে। আমরা আপনাদের বন্ধু হতে পারি, কিন্তু আপনাদের সাবঅর্ডিনেট বা আজ্ঞাবহ ভৃত্য নই। এই এক্সপ্লোসিভ মোমেন্টটি বুঝতে গেলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে। গত 1.5 বছরে আমাদের বিরুদ্ধে কি এমন করা হয়েছিল যার জন্য আজ ভারতের এই চরম আক্রমণাত্মক এবং আনকম্প্রোমাইজিং স্ট্যান্স? কেন ভারত আজ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের চোখে চোখ রেখে কথা বলছে? এর কারণ হলো, আমরা গ্রাউন্ড ওয়ার্ক অনেক আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলাম। ফেব্রুয়ারি 2025-এর পর থেকে ভারত এবং আমেরিকার সম্পর্ক যেন একটি ডিপ ফ্রিজারে চলে গিয়েছিল। কারণটা অত্যন্ত স্পষ্ট। ভারত দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিল আমেরিকার যে কোনো অন্যায্য চাপের কাছে মাথা নত করতে। মনে করে দেখুন অপারেশন সিন্দুরের কথা। পাকিস্তানের নূর খান বেস, যেখানে আমেরিকার প্রচুর স্ট্র্যাটেজিক এবং নিউক্লিয়ার অ্যাসেট রাখা ছিল, যা সারা বিশ্বের কাছে এক প্রকার গোপনই ছিল। ভারত যখন নিজের নিরাপত্তার স্বার্থে নূর খান বেসে স্ট্রাইক করলো, তখন ওয়াশিংটনে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গিয়েছিল। আমেরিকা বা ইউএস অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবে স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে ভারত পাকিস্তানের মাটিতে থাকা তাদের অ্যাসেটগুলোতে আঘাত হানার আগে ওয়াশিংটনের পারমিশন নেওয়া তো দূরের কথা, তাদের একবার জানানোরও প্রয়োজন বোধ করবে না। আমরা সেখানে ব্রহ্মোস পাঠিয়ে তাদের সমস্ত ইকোসিস্টেম ধ্বংস করে দিয়েছি। এর ফলে পাকিস্তানের চেয়েও বেশি প্যানিক তৈরি হয়েছিল আমেরিকার অন্তরে, কারণ পাকিস্তানের সেনাবাহিনী পর্যন্ত ওয়াশিংটনের পারমিশন ছাড়া সেই বেসে ঢুকতে পারত না। ভারত কারো তোয়াক্কা করেনি। এর ঠিক পরেই শুরু হলো রিটেলিয়েশন। আমেরিকা ভারতের উপর সরাসরি অর্থনৈতিক আক্রমণ শানাল। প্রথমে 25% এবং পরে 50% ট্যারিফ বা শুল্ক চাপিয়ে দেওয়া হলো আমাদের এক্সপোর্টের উপর। উদ্দেশ্য একটাই, ভারতকে শাস্তি দেওয়া, কারণ আমরা রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করিনি। আমরা আমাদের এনার্জি সিকিউরিটি নিয়ে কোনো আপোষ করিনি।
আর এই ট্যারিফ লাগু হওয়ার সাথে সাথেই ভারতের অন্দরে থাকা মেইন স্ট্রিম মিডিয়া এবং বিরোধীদের একটি নির্দিষ্ট অংশকে অ্যাক্টিভ করা হলো। তারা দেশ জুড়ে একটি গ্লুম অ্যান্ড ডুম সিনারিও তৈরি করার চেষ্টা করলো। সংবাদ মাধ্যমে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রেস কনফারেন্স প্রচার করা হলো যে ভারতের ইকোনমি ডুবতে বসেছে, স্টক মার্কেট থেকে টাকা তুলে নিন, মোদী সরকার চরম ব্যর্থ এবং ভারতের ফরেন পলিসি একটি বড়সড় ডিজাস্টারের মুখে। এমনকি সিআইএ এবং আমেরিকার ডিপ স্টেট ভারতের অভ্যন্তরে শত শত আর্টিকেল প্ল্যান্ট করালো যাতে এই ন্যারেটিভ তৈরি করা যায় যে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরানো উচিত। তাদের আলটিমেটাম ছিল, হয় আমেরিকা যা বলছে তাই অক্ষরে অক্ষরে পালন করো, নয়তো আমরা সরকার ফেলে দেব। কিন্তু সেই চরম সংকটের মুহূর্তেও নয়াদিল্লি এক চুলো জমি ছাড়েনি। যখন পশ্চিমা বিশ্বের তরফ থেকে এই ম্যাসিভ প্রেশার আসছিল, তখন ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এক অভূতপূর্ব মাস্টার স্ট্রোক খেললেন। তারা বুঝতে পেরেছিলেন যে আমেরিকা এই মুহূর্তে অত্যন্ত ডিস্ট্রাক্টেড। তারা ইতিমধ্যে ইরানের সাথে অহেতুক সংঘাতে জড়িয়ে পড়ছে, তাই ওয়াশিংটনের ফাঁকা হুমকিতে কান দেওয়ার কোনো প্রয়োজন ভারতের নেই। প্রধানমন্ত্রী মোদী সোজা পৌঁছে গেলেন সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সামিটে। সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার ঐতিহাসিক বৈঠক হলো। ক্যামেরার সামনে পুতিনের সাথে ছবি তোলার পর তারা দীর্ঘক্ষণ ক্লোজ ডোর মিটিং করলেন। এরপর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে রুদ্ধদ্বার বৈঠক হলো। ভারতের তরফ থেকে অত্যন্ত স্পষ্ট বার্তা দেওয়া হলো, আমেরিকা আমাদের নিজেদের মধ্যেই লড়াই লাগিয়ে ফায়দা লুটতে চায়, কিন্তু আমরা যদি নিজেদের দেশের উন্নতি চাই এবং এশিয়ান সেঞ্চুরি তৈরি করতে চাই, তাহলে আমাদের একজোট হয়ে থাকতে হবে। আমরা একত্রে বিশ্বের যে কোনো অপশক্তির মোকাবিলা করতে পারি। এই স্ট্র্যাটেজিক ডিটারেন্স ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক এবং ফরেন পলিসি এক্সপার্টদের ভিত কাঁপিয়ে দিয়েছিল। তারা খুব ভালো করে জানতো যে ভারত, রাশিয়া এবং চীন যদি নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করে ফেলে, তবে ওয়েস্টার্ন হেজিমনি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমরা আমেরিকাকে সরাসরি বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের ওপর যদি অতিরিক্ত চাপ প্রয়োগ করা হয়, তবে আমাদের হাতে অত্যন্ত শক্তিশালী বিকল্প মজবুত রয়েছে। আমরা একা নই। আর এর ফলে এই পশ্চিমা বিশ্বের সমস্ত হিসেব নিকেশ ওলট পালট হয়ে যায়। এবার আসুন বর্তমানে ফিরে আসি। এই G7 সামিটের দিকে তাকালে আপনি দেখতে পাবেন জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ কিভাবে সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে গেছে। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চরম ক্ষুব্ধ এবং হতাশ, কারণ তার নিজের ওয়েস্টার্ন অ্যালায়েজ তাকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন করতে অস্বীকার করেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সরাসরি ট্রাম্পের সাথে বৈঠক এড়িয়ে গেছেন। ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার যুদ্ধবাজ নীতির সাথে আর এক পাও মেলাতে রাজি নয়। এমনকি ইসরায়েল, যারা আমেরিকার সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত মিত্র, তাদের সাথেও ট্রাম্পের 36-এর সম্পর্ক তৈরি হয়েছে। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা নিজেদের দেশকে রক্ষা করবে, আমেরিকার কোনো ভুল চুক্তির বোঝা তারা বইবে না। অন্যদিকে আরব বিশ্বও ট্রাম্পের উপর চরম অসন্তুষ্ট, কারণ ট্রাম্প মধ্যপ্রাচ্যের এই বিশৃঙ্খলার বিল আরব দেশগুলোর উপর চাপাতে চাইছেন। অর্থাৎ আমেরিকার সবচেয়ে পুরনো মিত্ররা ইউরোপ, ইউকে, ইসরায়েল, আরব প্রত্যেকেই আজ ওয়াশিংটনের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক এই মক্ষম সময়ে G7 এর ফ্যামিলি ফটোগ্রাফের দিকে তাকান। আপনি স্পষ্ট দেখতে পাবেন ট্রাম্প কতটা আইসোলেটেড। ইউরোপিয়ান লিডাররা তাকে এক প্রকার এড়িয়ে চলেছেন। আর এই শূন্যতার মধ্যেই ভারতের গুরুত্ব হাজার গুণ বেড়ে গেছে। কানাডার মতো একটি দেশ, যারা কিছুদিন আগে পর্যন্ত ভারতের বিরুদ্ধে নানান রকম প্রোপাগান্ডা চালিয়েছে, তাদের প্রধানমন্ত্রী মার্ক কার্নি আর G7 এর মঞ্চে দাঁড়িয়ে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে G7 আর বিশ্বকে চালায় না। তিনি স্পষ্ট বলেছেন যে ভারত এবং গ্লোবাল সাউথকে ছাড়া এই G7 সম্মেলন সম্পূর্ণ অর্থহীন, একটি পাওয়ারলেস ক্লাব মাত্র। ভাবুন একবার, যারা আমাদেরকে স্যাংশনের ভয় দেখাতো, তারা আজ বলছে ভারতকে ছাড়া তাদের আন্তর্জাতিক মঞ্চ অসম্পূর্ণ। এই মুহূর্তে গ্লোবাল ইকোনমি প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার কারণে হাজার হাজার কার্গো শিপ আটকে আছে। আমেরিকা বুঝতে পারছে যে তারা এই যুদ্ধ বেশি দিন টানতে পারবে না। তাদের এমন একটি নির্ভরযোগ্য এবং শক্তিশালী অ্যাঙ্কার দরকার, যে এই চরম বিশৃঙ্খল পৃথিবীতে স্থিতি ফিরিয়ে আনতে পারবে। আর সেই একমাত্র নোঙর হলো ভারত। চলুন এবার সরাসরি কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দিকে নজর দেওয়া যাক, যেখানে ভারতের এই বিপুল জয়ের কথা স্পষ্টভাবে উল্লেখ এসেছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমসের রিপোর্ট। এর হেডলাইনে স্পষ্ট লেখা আছে, PM মোদি ট্রাম্প মিট
live. We cannot be closer, says Trump on PM Modi. অর্থাৎ যে আমেরিকা আমাদের উপর 50% ট্যারিফ লাগিয়েছিল, সেই আমেরিকার প্রেসিডেন্ট আজ প্রকাশ্যে বলছেন যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক এর চেয়ে বেশি ঘনিষ্ঠ হওয়া সম্ভব নয়। এটি হলো আমাদের ডিপ্লোম্যাটিক প্রেশারের ফল। এবার দেখুন ফিনান্সিয়াল এক্সপ্রেসের এই আর্টিকেলটি। এর হেডলাইনে বলা হচ্ছে G7 সামিট 2026 লাইভ, ইন্ডিয়া হ্যাজ এ গ্রেট ফ্রেন্ড ইন হোয়াইট হাউস, সে ট্রাম্প টু মোদি। এর মানে কি? এর মানে হলো আমেরিকা এখন মরিয়া হয়ে ভারতকে বোঝানোর চেষ্টা করছে যে হোয়াইট হাউস ভারতের বন্ধু, কারণ তারা জানে ভারতকে চটালে তাদের নিজেদের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তৃতীয় এই স্ক্রিনশটটি দেখুন, দ্য হিন্দু থেকে নেওয়া। এখানে হেডলাইন G7 সামিট ডে 2 লাইভ, সেফটি অফ ইন্ডিয়ান সেফার্স শুড বি কনসিডার্ড। G7 এর মতো পশ্চিমা নিয়ন্ত্রিত মঞ্চে আজ ভারতের নাবিকদের নিরাপত্তা, হরমুজ প্রণালীতে ভারতের বাণিজ্যের সুরক্ষার বিষয়টি আলোচনায় অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারত স্পষ্ট করে দিয়েছে যে আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হলে আমরা চুপ করে বসে থাকব না। আর এই শেষ স্ক্রিনশটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে হেডলাইনে বলা হচ্ছে PM মোদি ট্রাম্প লাইকলি টু ডিসকাস ওয়েস্ট এশিয়া ক্রাইসিস, এনার্জিটাইজ অ্যান্ড ট্রেড ডিল অ্যাট G7 সাইডলাইন্স টুডে। এই ট্রেড টক্স বা বাণিজ্য আলোচনার অর্থ হলো আমেরিকা এবার বাধ্য হচ্ছে ভারতের শর্তে সেই শুল্ক বা ট্যারিফগুলোকে নিয়ে নতুন করে আলোচনা করতে এবং সেগুলোকে রোল ব্যাক করতে। এই সংবাদ মাধ্যমগুলোই প্রমাণ করে যে পশ্চিমা বিশ্ব কিভাবে ভারতের পদানত হতে বাধ্য হয়েছে। মোদিজি G7 এর মঞ্চে অত্যন্ত কড়া ভাষায় একটি কথা বলেছেন। তিনি বলেছেন, উই আর নট আস্কিং ফর ফেভার, আমরা কোনো দয়ার ভিখারি নই। তিনি পশ্চিমা নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তারা যখন ভারতে কোনো ফ্যাক্টরি তৈরি করে তখন সেটা কোনো ডোনেশন বা দান নয়, সেটা হলো ইনভেস্টমেন্ট। তারা নিজেদের স্বার্থেই ভারতে বিনিয়োগ করে। ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক পার্টনারশিপ হতে হবে ডিগনিটি বা মর্যাদার উপর ভিত্তি করে, ডিপেন্ডেন্সি বা নির্ভরশীলতার উপর নয়। আমরা আমাদের সভারেনিটি বা সার্বভৌমত্ব কারো কাছে বন্ধক রাখবো না। তারা চেয়েছিল আমাদের আইসোলেট করতে, কিন্তু ফলস্বরূপ তারা নিজেরাই আজ গ্লোবাল মঞ্চে আইসোলেট হয়ে পড়েছে। মেইনস্ট্রিম মিডিয়ার তথাকথিত এক্সপার্টরা যারা ভেবেছিল ভারতের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, তারা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। আমাদের এক্সপোর্ট কমার বদলে আমরা রাশিয়া, আফ্রিকা এবং গ্লোবাল সাউথের দেশগুলোর সাথে আমাদের বাণিজ্য বহুগুণ বাড়িয়ে দিয়েছি। আর এর ফলে ভারতের অর্থনীতি এখনও 7 থেকে 8% হারে বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন কিভাবে বিশ্ব রাজনীতির মূল কেন্দ্র বা পাওয়ার সেন্টার পশ্চিম থেকে পূর্ব দিকে, বিশেষ করে ভারতের দিকে সরে আসছে। হরমুজ প্রণালী খোলার পর তেলের দাম কমবে, যা ভারতের স্টক মার্কেট এবং সামগ্রিক অর্থনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বহু মাল্টিন্যাশনাল কোম্পানি এখন ভারতমুখী হতে বাধ্য হবে। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এখন আমাদের সাথে গলা মেলানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। একেই বলে র পাওয়ার অফ বোল্ড অ্যান্ড আনঅ্যাপোলজেটিক ইন্ডিয়া। আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি। আমরা কারো কাছে মাথা নত করব না, এটাই হলো নতুন ভারতের আসল রূপ। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সুশোভন, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো জিওপলিটিক্যাল অ্যানালিসিস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।